This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যাবেন না, এটা কতটা জোর দিয়ে বলবেন? 4 বছর পরে কেন এটা মনে হলো যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে? এটা কেন তার আগে হলো না? যদি না অ্যাপয়েন্টমেন্ট হয়, যদি বসছে এটাকে বুঝতে পারবেন কি খেলা খেলবো। তখন 2021-এ বলেছিল মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে যে ভোট দাও আমাকে, আমি বিজেপিকে আটকাবো। বিজেপিকে আটকানোর দায়িত্ব কি শুধু আইএসএফের নাকি? শের শায়রি যেগুলো করেছে সেগুলো তো কতটা সঠিক ছিল, অনেক ভুল ছিল। ওটা কি পলিটিক্যাল স্টেজ? আপনি বলুন, এই কথা কি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে, বড়দিনের প্রোগ্রামে গিয়ে, অর্থাৎ 25শে ডিসেম্বর গির্জাতে গিয়ে এ কথা বলতে পারবেন? আপনার গুরুদুয়ারাতে গিয়ে কথা বলতে পারবেন? জগদ্ধাত্রী পুজোতে গিয়ে কথা বলবেন? দুর্গাপুজো উদ্বোধনে গিয়ে কথা বলতে পারবেন? না আদিবাসী সম্প্রদায়ের কোনো ধর্মীয় উৎসবে গিয়ে কথা বলতে পারবেন? 2026-এর বিধানসভা নির্বাচন আর খুব একটা বেশি দেরি নেই। ইতিমধ্যেই প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের নিজেদের মতো করে গুটি সাজাতে শুরু করেছে। আমাদের রাজ্যে একজন বিধায়ক আছেন, তাঁর যে কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ, সেটা কখনো তাকে খুব সামনে নিয়ে আসে, কখনো তার বক্তব্য তাকে কিছুটা পেছনে ফেলে দেয়। ঠিকই ধরেছেন, আমি নওশাদ সিদ্দিকীর কথা বলছি, ভাঙড়ের আইএসএফ বিধায়ক। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি তার যে বিভিন্ন কার্যকলাপ, সেই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে কথা বলবো। নওশাদ, 2026-এর বিধানসভা নির্বাচন খুব একটা দেরি নেই, যেটা আমি এক্ষুনি বললাম। আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? 2021-এ আমরা যখন আমাদের রাজনৈতিক দল তৈরি করেছিলাম, দল তৈরি করার স্বল্প দিনের মধ্যেই নোটিফিকেশান এসে গিয়েছিল, আমরা কন্টেস্ট করেছিলাম। ফলে আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করে 4-5টা জায়গায় আমরা সেকেন্ড পজিশনে এসেছিলাম এবং প্রচুর ভোটও পেয়েছিলাম স্বল্প সময়। এবং একটা বাইনারি তখন ভাঙতে পারেনি, যে বিজেপির সুবিধা করে দেবে বলে তৃণমূল কংগ্রেস যে বাইনারিটা চালিয়েছিল বুথ স্তরে, সেটা ভাঙে উঠতে পারেনি। কিন্তু এই 4 বছর ধরে, লাগাতার 4 বছর ধরে বিধায়ক হওয়ার পর থেকে বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে যেভাবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হয়ে কথা বলছি, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের যখন আওয়াজ তুলছি, সাধারণ মানুষ কিন্তু এখন অনেকটাই আমাদের ফেভারে আছে। আমরা শুধু অপেক্ষা করছি নোটিফিকেশান কবে হবে, আমরা কন্টেস্ট করব, আমরা 1 থেকে ডবল ডিজিটে কীভাবে যাব তার প্রচেষ্টা আমরা চালাচ্ছি। 2021-এর কথা বললেন যে সংযুক্ত মোর্চার সঙ্গে একসঙ্গে আপনারা লড়াই করেছিলেন। 2026-এ কি তেমন কোনো সম্ভাবনা আছে? আমরা চাইছি বৃহত্তর স্বার্থে পশ্চিমবাংলাতে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য যত অবিজেপি তৃণমূলী শক্তিগুলো আছে সকলকে ঐক্যবদ্ধ করে নিয়ে লড়াই করার জন্য। আপনারা দেখেছেন 2021-এ ছিল লেফট ফ্রন্ট কংগ্রেস এবং আমরা ছিলাম, কিন্তু আমরা চাইছি এই বছরে শুধু এই লেফট ফ্রন্ট কংগ্রেস আইএসএফ নয়, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেন, এবং যে সমস্ত আপনার সামাজিক সংগঠনগুলো আছে তারা কন্টেস্ট করে না ভোটে, কিন্তু তারা বিজেপি তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করে, এই অনৈতিক কাজের বিরুদ্ধে, ধর্ম নিয়ে যারা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, এদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আপনি বিজেপি তৃণমূল দুজনকে এক ব্র্যাকেটে ফেলে লড়াই করবার কথা বলছেন, কিন্তু আপনার সাম্প্রতিক যদি আমরা বেশ কিছু জিনিস দেখি, আপনার কার্যকলাপ যদি দেখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করা, যদিও সেটা আপনি বলেছেন যে আপনার এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলতে গিয়েছিলেন। আমরা সেদিন দেখেছিলাম আপনি বিধানসভাতেও এই বিষয়টি নিয়ে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তো 4 বছর পরে কেন এটা মনে হলো যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে? এটা কেন তার আগে হলো না? দারুণ একটা কোশ্চেন তুলেছেন আপনার মাধ্যমে। শুধু আপনাকে উত্তর নয়, যারা আমার সমর্থক আছেন তারা তো কনফিউজ তারা নয়, কিন্তু যাদের কনফিউজ করার যারা চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য বার্তা। প্রথম কথা হচ্ছে, আমি প্রথম কাজটা দিয়েছি ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, পঞ্চায়েত সমিতি 2-কে, যে আমার লোকাল এলাকার বিধায়ক হিসাবে যে ফান্ড পাই, সেটা তো আমার হাতে টাকাটা আসে না। আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে জানাই যে আমি এইখানে এই করতে চাইছি। এইখানে কী করতে চাইছি, যে দাহ করার পরে হিন্দু সমাজের মানুষরা দাহ করার পরে যে স্নান করে, স্নানের ঘাটের একটা দরকার, একটা ইলেকট্রিক যে আপনার শ্মশানের যেভাবে দাহ করার জায়গাটা বৃষ্টি হলে তখন দাহ করতে পারে না, ওটাকে নির্মাণ করা দরকার। কবরস্থানে দাফন করতে যায় যখন, সেই রাস্তায় যে অন্ধকার, ওখানে ঢালাই হওয়ার দরকার, ওখানে লাইটের দরকার। মন্দিরের সামনে দিয়ে পুজো দিতে যাচ্ছে, ওই রাস্তা অন্ধকার, ওখানে একটা যদি স্ট্রিট লাইট দিই, যারা পুজো দিতে যাচ্ছে তারা সুবিধা হবে। ঠিক একইভাবে যারা নামাজে যাচ্ছে, ওই রাস্তাটা অন্ধকার, বর্ষার সময় যে কোনো সাপ কেটে কামড়াতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এবং এই যে রাস্তা আছে ঢালাই রাস্তা নয়, এই ধরনের যেখানে পানি জলের সমস্যা, এই ধরনের কাজগুলো আমি কি করি, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা দিই। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে জমা দেওয়ার পরে তখন আমরা ডিসাইড করি যে রূপায়ণকারী সংস্থা কী হবে, বাস্তবায়নকারী সংস্থা কী হবে। সেই সময় আমি দিয়েছিলাম ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, পঞ্চায়েত সমিতি 2-কে।
আমার কাজ তারা ঠিকমতো করলো না। কি হবে দাদা, কবে করবেন? এই আজকে করব, কালকে করব, আজকে করব, কালকে করব, এই করব, সেই করবে, হ্যান করবে, করতে করতে তাড়াতাড়ি দেওয়ার পরে গুটি কয়েক কাজ করলো। দেখি কাজের মধ্যে কোয়ালিটির কোনো মেনটেন করেনি, নেম প্লেট যেটা হয় সেটাও দেয়নি। তারপরে আমি বলবো এনওসি দিতে, আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, এইভাবে করতে 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 আমার প্রচুর টাইম নষ্ট করেছে। কিন্তু আমি বসে থাকিনি, একাধিক ডিপার্টমেন্ট আমি চিঠি দিয়েছি, সমস্ত চিঠির কপি আমার কাছে আছে, চাইলে আপনাকে দিয়ে দিতে পারি। আমি দিয়েছি, তারাও করেনি। অর্থ দপ্তরের যিনি দায়িত্ব আছেন তাকে দিয়েছি, যিনি প্ল্যানিং ডিপার্টমেন্টের দায়িত্ব আছে তাদেরকে জানিয়েছি। না হওয়ার পরে বিধানসভায় মমতা ব্যানার্জি একদিন বললেন যে বিধায়কদের উদ্দেশ্যে, সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে, যে আপনারা যে কাজটা করবেন যেন সুদূরপ্রসারী হয়, বাংলার ক্ষেত্রে ভালো হয়। সেই মাথায় রেখে আমার প্রজেক্টগুলো ছিল। আমি 0 আওয়ারে বিষয়টা তুললাম। কেন 0 আওয়ারে বিষয় তুললাম তার একটু পরি। আমি দেখছি যে এটা আমার করে আমার টাইম কিল করছে। আমার পঞ্চায়েত সমিতি 1, পঞ্চায়েত সমিতি 2 আমাকে ডিস্টার্ব করছে, টাইম কিল করছে। আমি কি করলাম, বিইউপি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পর গাইডলাইন অনুযায়ী, পরিকল্পনার গাইডলাইন অনুযায়ী, যে ওখানে বলা আছে যে আমি রূপায়ণকারী বা বাস্তবায়নকারী সংস্থাকে চেঞ্জ করতে পারি। যখন আমি দেখছি আমার কাজ করছে না, টাইম কিল করছে, তখন আমি চেঞ্জ করে দিলাম যে না, আমি এটা নয়, এর পরিবর্তে রাজ্য সরকারের একটা সংস্থার হাতে দিলাম, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন লিমিটেডকে দিয়ে দিলাম তাদেরকে। কিন্তু তার প্রায় 2-2.5 মাস আমার কাছ থেকে খেলো টাইম। আবার ডিস্ট্রিক্ট থেকে একটা নোটিফিকেশান ইস্যু হয়েছে, আবার পুনরায় ওই কাজই আবার পঞ্চায়েত সমিতি 1, পঞ্চায়েত সমিতি 2কে দিয়েছে। আমি চেঞ্জ করলাম, যে আমার 2.5 বছর খেয়ে নিল, এরা 2.5-3 বছর খেয়ে নিল, নতুন করে চেঞ্জ করে দিলাম, সেটা আবার তাদেরকে দিয়েছে। সেই জন্য আমি 0 আবারে উত্থাপন করলাম যে এটা অন্যায় হচ্ছে। আমি আমার ভোটারদের কাছে কী মুখ দেখাবো সেটা বলুন। স্পিকার, ডেপুটি স্পিকার স্যার ছিলেন, স্পিকার স্যার ছিলেন, আর মন্ত্রীরা ছিলেন, সর্বোপরি চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাম ছিলেন, কেউ আমাকে কোনো উত্তর দেয়নি। আমি এইভাবেই বলেছি কোড আনকোড, যে আমি আমার ভোটারদেরকে কী বলবো সেটা অন্তত বলে দিন, আমাকে উত্তর দেয়নি। তখন আমি বাইরে বেরিয়ে প্রেস করছিলাম, আপনাদের মতো কোনো সাংবাদিক এই প্রসঙ্গক্রমে আমাকে বলেছিল যে আপনি মুখ্যমন্ত্রীকে জানাবেন না। আমি এই প্রসঙ্গক্রমে বলেছি হ্যাঁ জানাবো, আজকেই জানাবো, গিয়েছি। এবার দুনিয়া কি বলছে ভেবে লাভ নেই, আমাকে ভাঙড়ের মানুষরা ভোট দিয়ে জিতিয়েছে। আপনি মুখ্যমন্ত্রীকে আজকেই যাব বলে জানালেন এবং সেদিনই দেখা করলেন, মানে বিষয়টা কি এতটাই সহজ? অবশ্যই, কারণ মুখ্যমন্ত্রীর কাছে সময় পাওয়া কিন্তু একটু কষ্টকর বিষয়, কিন্তু আপনি বললেন আর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সময় দিয়ে দিল, এটা এই ইকুয়েশনটা কিন্তু সবাই খুব একটা ভালো বুঝছে না। আপনি না বুঝতে পারলে অনেকে বুঝছে, হয়তো আপনি বুঝতে পারছেন না, সেটা আমি বলতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে অনেকটাই টাফ একজন চিফ মিনিস্টারের কাছে সময় চাওয়া, আর একজন এমএলএ হিসাবে চিফ মিনিস্টারকে কাছে চাইলে দেওয়া দরকার। ইতিপূর্বে 2023 সালে আমি গিয়েছিলাম, আমাকে সময় দেয়নি, আমি চলে এসেছিলাম। কিন্তু সেই দিনকে আপনারা হয়তো খবর করেছিলাম, আমি বলেছিলাম কথা, যদি আমাকে সময় না দেয়, ওনার যখন সময় হবে তখনই হবে, কিন্তু আমি গিয়ে ওখানে বসে থাকবো। অর্থাৎ আমি একজন আইনসভার সদস্য, 294 মধ্যে একজন, আমাকে না উনি সময় দিলে আমি বসে থাকবো, যতক্ষণ ওনার সময় হবে দেওয়ার মতো তখন ওখানে বসে থাকবো, অর্থাৎ আমি ধর্নায় বসবো। এটা শোনার পরে কিন্তু শাসক দলের এক বিধায়ক আমাকে আমার সাথে কমিউনিকেট করে যে ভাই এটা হচ্ছে সেটা হচ্ছে। আমি বললাম ওসব আমাকে শুনিয়ে গল্প শুনিয়ে লাভ হবে না, আমার সাথে ইনজাস্টিস হচ্ছে, আমার জাস্টিস চাই, পারবেন? উনি বলে ঠিক আছে দেখছি। উনি বলেছেন যে ঠিক আছে আমি তাহলে অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি, যে অ্যাপয়েন্টমেন্ট করবেন না করবেন আমি যাব, যদি করে দেন সুবিধা হবে, মিডিয়ায় বিতর্কিত কথা হবে না, আমি গিয়ে আমার সমস্যাটা তুলে ধরবো রাজ্যের সরকারের প্রধানের কাছে। আর যদি না অ্যাপয়েন্টমেন্ট হয়, যদি বসছে এটাকে বুঝতে পারবেন কী খেলা খেলবো তখন। উনি এটা আবার সুযোগ করে দিয়েছিল, গিয়েছি, যে 20-22 মিনিট সময় পেয়েছি। এবার 20-22 মিনিট ধরেই তো আমার সাথে সব আলোচনা সম্ভব না। উনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি দেখছিলাম সত্যি, এটা আমি বলছি কোড আনকোড বলছি, যে কী ব্যস্ততা, এই ফোন সেই ফোন, হ্যাঁ ডিএম থেকে ফোন, হ্যাঁ বিভিন্ন দপ্তর থেকে দেখি ফোন এসেছিলো, উনি সেটাকে কমিউনিকেট করছিলেন বা অনেক জায়গায় অনেকে আলোচনা করছিলেন। তো ওর মধ্যে আমি আমার বিষয়টা তুলে ধরেছি। উনি আমাকে বলেছিলেন যে আইনের মধ্যে হলে এটা সমাধান হয়ে যাবে, আর আমিও বলেছি আমিও চাই গাইডলাইনের মধ্যে চলুক। আপনি বললেন কি খেলা খেলবো, মানে মুখ্যমন্ত্রীকে যাওয়ার জন্য যার সাথে কথা বলেছিলেন তাকে বলেছিলেন কি খেলা খেলবো, মানে মুখ্যমন্ত্রী কি আপনার ওই খেলাকে ভয় পেয়ে গিয়েছিলেন সেই জন্য দেখা করলেন? না না, ওটা উনি ওনাকে শুনিয়েছেন কি বলতে পারবো না। আমি এটাই বলেছি খেলা খেলবো মিনস আমি এটা, যে আমি তো বলে দিচ্ছি না, ক্লিয়ার করেছি, যখন ওনার টাইম হবে উনি আমার টাইম দেবেন, আমি বসে থাকবো। যাই হোক, নওশাদ কী খেলা খেলবে আমরা জানি না, কিন্তু একটা জিনিস আমরা দেখলাম 10 তারিখ এটা হলো, তারপরে 17 তারিখ মুখ্যমন্ত্রী তিনি নিজে এসেছিলেন ফুরফুরা শরীফে। 18 তারিখে আমরা আরেকটা জিনিস দেখলাম বিধানসভার ভেতরে, আপনি অধিবেশন কক্ষের অভ্যন্তরে যখন বিজেপি ওয়াকআউট করে বেরিয়ে গেল, শাসক দলের মন্ত্রীরা তারা সেই বিষয় নিয়ে বক্তব্য রাখছিলেন, আপনিও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন, আপনিও বক্তব্য রাখলেন। আপনার বক্তব্য রাখার পরে আমরা দেখলাম, যেটা এর আগে কখনো হয়নি, শাসক দলের সমস্ত বিধায়করা যারা উপস্থিত ছিলেন তারা টেবিল চাপড়ে আপনাকে সমর্থন করলো, একটা নতুন ইকুয়েশনের দিকে ইন্ডিকেশন করছে। সেই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, আমি একটু স্পেসিফিক হই, একদম যে খবরটা নিশ্চয়ই আপনিও দেখেছেন,
সবাই বলতে শুরু করলো, তাহলে কি নওশাদ সিদ্দিকী এবার তৃণমূল কংগ্রেস আসবে? কারণ 2026-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, হতে পারে আপনার আইএসএফ সেইভাবে হলফল করবে না, সেক্ষেত্রে বিজেপিকে আটকাবার জন্যে বা তৃণমূল কংগ্রেসের সরাসরি যোগদান করে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পিপল অ্যালায়েন্স করে কিছু একটা করবার চেষ্টা, সেই কারণে কি নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর কাছাকাছি হওয়ার চেষ্টা করছে? আপনি তো রাজনৈতিক বিশেষজ্ঞদের মতো কথা বলে ফেললেন রিপোর্টার থেকে। যাক, ভালো, দুটো ডিগ্রি আছে, ভালো জিনিস। আরও বেশি বেশি আমাদের বাংলার মধ্যে এই ধরনের মেরিট আসুক। প্রথম কথা হচ্ছে আইএসএফ 2021-এ তৈরি হয়েছিল, স্বল্প সময়ের মধ্যে ইলেকশন হয়েছে, সেই জন্য রেজাল্টটা আমি মনে করছি তুলনামূলক খারাপ হয়েছিল। এখন 4 বছর ধরে বাংলার অলিতে গলিতে হিন্দু মুসলমান নির্বিশেষে তারাও বুঝতে পারছে তাদের অধিকারের কথা কে বলে। প্যারা টিচারদের সাম্মানিক ভাতা বাড়ানোর কথা বিধানসভায় কোনো বিজেপি বলে না, আইএসএফ বলে। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ানোর কথা কোনো বিজেপি বলে না, আইএসএফ বলে। সরকারি কর্মচারীদের ডিএর কথা আইএসএফ বলে। শিক্ষা প্রতিষ্ঠানে সে মাদ্রাসা হোক আর স্কুল হোক, শিক্ষক নেই, শিক্ষক নিয়োগ করতে হবে, তার কথা অন্য কেউ না বললেও আইএসএফ বলে। আমার প্রচার 4 বছর ধরে যথেষ্ট হয়ে গেছে, রেজাল্ট বললাম না ডবল ডিজিটে যাবে আমাদের রেজাল্ট, সুতরাং এখানে কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপিকে আটকানোর দায়িত্ব কি শুধু আইএসএফের নাকি? শাসক দল 2021-এ বলেছিল মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে যে ভোট দাও আমাকে, আমি বিজেপিকে আটকাবো। আর আজকে সেই বিজেপি যেভাবে সকাল বিকেল মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে, শুভেন্দু সুকান্ত আর দিলীপ ঘোষ বাবুরা, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না, এটা বাংলার মুসলমান দিচ্ছে, জবাব দেবে। প্রশ্ন ওখানে নয়। আমি যে বিধানসভার মধ্যে যে বক্তব্য দিই, তথ্যভিত্তিক বক্তব্য দিই, আপনারাও সেখানে থাকেন, আপনারাও দেখেছেন, আপনারা অনেক খবর দেখিয়েছেন। তো আমার বক্তব্য যখন বিজেপির বিরুদ্ধে যায়, দেখেছি তৃণমূলের বন্ধুরা টেবিল চাপড়ায়, আর আমার বক্তব্য যখন তৃণমূলের চোরেদের বিরুদ্ধে যায়, অন্যায়ের বিরুদ্ধে যায়, তখনও দেখবেন বিজেপির বিধায়করা অনেক সময় টেবিল চাপড়ায়। আমি যখন ওয়াকাফ নিয়ে বলেছিলাম যে ওয়াকাফ নিয়ে যারা আন্দোলন করছেন রাজ্যে, আজকে ওয়াকাফের আলোচনা হচ্ছে, এই হাউসের মধ্যে অনেক বিধায়ক আছে যারা ওয়াকাফ সম্পত্তি লুট করে রেখেছে, তখন কিন্তু বিজেপির বিধায়ক কয়েকজন টেবিল চাপড়েছিল, হয়তো খবর হয়নি, আজকে আমি বলছি তো এটা। তো এরাও টেবিল চাপড়াচাপড়ি করে। তো যদি বিজেপি আমার কথা শুনে টেবিল চাপড়ে, আমি কি বিজেপিতে চলে গেলাম? আর যদি তৃণমূল আমার কথা শুনে টেবিল চাপড়ে, আমি কি তৃণমূলে চলে গেলাম? আমি তো শাকের করাত হয়ে যাচ্ছি। তাহলে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাকে মানুষ কেন ওখানে পাঠিয়েছে, জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়েছে জনগণের কথা বলতে, ওখানে ধর্ম নিয়ে ডিবেট করতে নয়, ওখানে জাত নিয়ে ডিবেট করতে নয়, ওখানে আমাকে পাঠিয়েছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। তো সুতরাং যারা এই আমাদের রাজ্যে থেকে ধর্মের বিরুদ্ধে ধর্মে মানুষকে লাগিয়ে দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলবো। এই কথা বলতে কারো যদি পছন্দ হয় সে টেবিল চাপড়াবে, আর যারা অপছন্দ হবে সে আমার বিরুদ্ধে সমালোচনা করবে, এটাই তো। তবে তৃণমূল টেবিল চাপড়েছে বলে আমার কাছে মন গদগদ হয়ে গেলে তৃণমূলের বিধায়কদের কাছে আমি মাখামাখা করবো, ওইসব আমাদের হয় না। হ্যাঁ, আমি সবার সাথে সৌজন্যতা বজায় রেখে কথা বলি, সৌজন্যতা বজায় রেখে চলি। আপনি বিধানসভায় যখন চলে আপনি দেখেন যে বিজেপি তৃণমূলকে আমি যে কাউকে ঘৃণার চোখে দেখি না, আমি সবাইকে সৌজন্যতার চোখে দেখি, সৌজন্যতা বজায় রাখার চেষ্টা করি। হ্যাঁ, রাজনৈতিকভাবে আমার দুটোই চরম বিরোধী, তার বিরোধিতা করি। আপনি যেহেতু বিষয়টা 10ই মার্চ থেকে নতুন করে একটা ইকুয়েশনের কথা উঠলো, হঠাৎ করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এতটা বিষোদ্গার কেন? কারণ আপনি খুব মুখ্যমন্ত্রীর কাছাকাছি আসছিলেন, তার কাছে গেলেন, তার সঙ্গে কথা বললেন, নিজের এলাকার সম্বন্ধে কথা বললেন, আজকে হঠাৎ করে এতটা চরম বিদ্বেষ বা চূড়ান্ত সমালোচনা কেন? আমি যদি আপনার একটা পোস্ট 2 দিন আগে করা, আমি সেই পোস্টটা থেকে একটুখানি কোট করি আপনাকে। যদিও আপনার দলের একটা প্রেস রিলিজ, সেটা আপনি পুরোপুরি লিখেছেন, ভুলভাল কথা বলে, ভুল শের শায়েরি আওড়ে, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে এই মঞ্চকে রাজনৈতিক রঙ্গমঞ্চে পরিণত করা থেকে বিরত থাকুন মুখ্যমন্ত্রী। তিনি মনে রাখুন যে এভাবে বেশি দিন মুসলমান সম্প্রদায়কে বোকা বানিয়ে রাখা যাবে না। ঈদের মঞ্চ একটি ধর্মীয় মঞ্চ, সেই সম্ভবত রেড রোডের বিষয়টি নিয়ে আপনি বলেছেন। হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে মানে এত চূড়ান্ত আক্রমণ কেন? এটা আমার পার্টির স্টেটমেন্ট, পার্টি যেটা বলবে সেটাকে আমাকে মাথা পেতে মেনে নিতে হবে। আলোচনা করি, স্টেটমেন্ট হচ্ছে আমার ব্যক্তিগত স্টেটমেন্ট, আমি গতকালকে আবার দিয়েছি, পার্টির স্টেটমেন্টকে সামনে রেখি। তো যে কথা লেখা হয়েছে পার্টির স্টেটমেন্টের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে যেটা পাবলিশড হয়েছে, কি ভুল বলেছে লেখার মধ্যে? কিছু ভুল দেখতে পেয়েছেন? শের শায়েরি যেগুলো করেছে সেগুলোটা বলুন কতটা সঠিক ছিল, অনেক ভুল ছিল। ওটা কি পলিটিক্যাল স্টেজ? মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের প্রধান হিসাবে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় অনুষ্ঠানে যাবেন, সেখানে বিতর্ক আমি বলবো না। এখন আপনি বলুন, এই কথা কি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে, বড়দিনের প্রোগ্রামে গিয়ে, অর্থাৎ 25শে ডিসেম্বর গির্জাতে গিয়ে এ কথা বলতে পারবেন? আপনার গুরুদুয়ারাতে গিয়ে কথা বলতে পারবেন? জগদ্ধাত্রী পুজোতে গিয়ে কথা বলবেন? দুর্গাপুজো উদ্বোধনে গিয়ে কথা বলতে পারবেন? না আদিবাসী সম্প্রদায়ের কোনো ধর্মীয় উৎসবে গিয়ে কথা বলতে পারবেন? আমি মনে করি কথা বলা উচিত নয়। ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মের সম্প্রতি ঐক্য, ভালোবাসা, সৌহার্দ্যের পরিবেশের কথা বলতে পারবেন অবশ্যই,
কিন্তু তার সাথে যেভাবে কুক্ষিগত করার ক্যাপটিভ ভোট ব্যাংক, যেটাকে ক্যাপটিভ ভোট ব্যাংক বলা হয়, তার মানে কি মুসলমানরা ক্যাপটিভ ভোট ব্যাংক হয়ে গেছে? ওই করছে, মানারেবল করে রেখে দিয়েছে, বৃহত্তরভাবে করছে না। তার বিরুদ্ধে আমাদের পার্টির অবস্থান, আমার অবস্থান কি? এবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি বলে মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডে যদি ভুল থাকে আর বক্তব্য যদি ভুল থাকে তার সমালোচনা করা যাবে না, এই ধরনের সংবিধানের কোনো প্রভিশন নাই। প্রয়োজনে দেশের প্রধানমন্ত্রীর সাথে কেউ যদি দেখা করে, আমি কথা বলছি, ধরুন আমি কোরআন করে বলছি যে আমি দেখা করি প্রধানমন্ত্রীর সাথে, তো প্রধানমন্ত্রী যেগুলো জনবিরোধী নীতি আছে, যে নীতি দ্বারা দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হতে পারে, সেই কথাবার্তা যদি বলে আমি কি প্রধানমন্ত্রী চুপ করে যাব নাকি? অনেকে বলছেন যে আপনার মুখ্যমন্ত্রীর প্রতি এইরকমভাবে বিষোদ্গার করা বা চূড়ান্ত আক্রমণ করা সেটা 2026কে লক্ষ্য রেখে করা হচ্ছে। তার কারণ যে যারা তৃণমূল বিরোধী আবার বিজেপি বিরোধী, সেই ভোট ব্যাংকটাকে যদি আপনি নিয়ে নিতে পারেন সেটা তৃণমূলের করতেও অনেকটা বেশি সুবিধা হবে। এই ইকুয়েশনটাকে সামনে রেখে আপনি হঠাৎ করে আবার তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলছেন বা সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। ডে অন থেকে আমরা তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরোধিতা করে এসেছি, আগামী দিনেও যেই সমস্ত অন্যায় করবো তার বিরোধিতা করব। কে এটাকে কীভাবে নিচ্ছেন সেই নিয়ে আমরা ভাবার সময় নেই। কারণ আপনারা জানেন, যখন মুখ্যমন্ত্রী হরিচাঁদ ঠাকুরদের নামকে ব্যঙ্গ করে ফেলেছিল নেওয়ার সময়, তার বিরুদ্ধে আমি চরমভাবে করেছিলাম। যখন ভবানীপুর উপনির্বাচনে মসজিদে হিজাব পরে গিয়েছিলেন ভোট চাইতে, তখন আমি বিরোধিতা করেছিলাম। যখন চোপড়াতে আদিবাসীদের উপরে অত্যাচার হয়েছিল, বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট দেয়নি, তখন আমি বিরোধিতা করেছিলাম। আনিস খানকে হত্যা করেছিল, পুলিশের দ্বারাই হত্যা হয়েছে, খুন করা হয়েছে, তার বিরুদ্ধে তখন আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিলাম। এই বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিলাম। এবং শুধু তাই নয়, এই যে বিজিবিএস করছে, বিশ্ব বাণিজ্য সম্মেলন যেটা করছে, এটা তো মোচ্ছব হচ্ছে। সরকারের জনগণের ট্যাক্সের টাকাতে সরকারের মোচ্ছব করার ইচ্ছা গেছে, সব বিদেশিদেরকে নিয়ে একটু খাবো, শিল্পপতিদের নিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, জনগণের ট্যাক্সের টাকা উচ্ছন্ন দিচ্ছে, এর বিরুদ্ধে আমি করেছিলাম। এটা তো অনেক ঠান্ডা ভাষায় লিখে আছে আমাদের পার্টির স্টেটমেন্ট। এর থেকে তো ভয়ঙ্কর ভাষায়, তবে শালীনতা বজায় রেখে সংসদীয় ভাষায় আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করেছি। সে 2023-22-এর দিকে দেখুন না। তার মানে 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, আপনি আপনার মতো করে মুখ্যমন্ত্রী মমতা, আমি যদি এইটা মুখ্যমন্ত্রী শব্দটাকে বাদ দিই, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন, উল্টো দিকে বিজেপির বিরোধিতা করছেন। আপনার প্রথম দিকে যে উত্তরটা দিচ্ছিলেন সেই সময় আপনি সংযুক্ত মোর্চার কথা বললেন 2021 সালে, কিন্তু আমরা 2024 সালে যখন লোকসভা নির্বাচন হলো তখন আপনাদের মধ্যে এলাইটা সেরকমভাবে হলো না। তো সে কথা মাথায় রেখে আমি যদি 2024-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রাখি, আপনি আবার এখন বললেন যে বিজেপি এবং তৃণমূল বিরোধী সবার সঙ্গে আপনারা জোটবদ্ধ হয়ে এই নির্বাচনে যেতে চান। 2026-এ কি তাহলে সেক্ষেত্রে কংগ্রেস তো থাকবেই, কারণ কংগ্রেসকে নিয়ে আপনাদের মূলত সমস্যাটা হয়েছিল, সেক্ষেত্রে আপনারা কী করবেন? না, কংগ্রেসকে নিয়ে সমস্যা ধরনের হয়নি। 2024 নির্বাচনে, লোকসভা নির্বাচনে আমরা একটা লিস্ট পাঠিয়েছিলাম যে এই কটাতে আমরা কন্টেস্ট করতে চাই। আলোচনা যেহেতু হচ্ছে, তারা বললো না এত হবে না, দুটোতে। আমরা সেখান থেকে নামতে 6টা 8টা হতে 5টা পর্যন্ত এসে দাঁড়িয়েছিলাম না, ওনারা দুটোতেই রিজিট ছিল। তারপরে একটা জায়গায় এসে দাঁড়ালো যে আমরা ওটা অনেকটা হয়তো মেনে নিতাম যে বসিরহাটটা আমাদেরকে দিতে হবে। তখন লেফট ফ্রন্টের পক্ষ থেকে প্রধান হিসাবে সিপিএম দেখছিলেন ব্যাপারটাকে। সিপিএমের পক্ষ থেকে জানানো হলো ওটা সিপিআইয়ের সিট, ওই সিটটাই আমরা দিতে পারবো না, সিপিআই সর্বভারতীয় দল। আমরা বলেছিলাম যে সিপিআই যারা নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলে প্রয়োজনে অন্য একটা সিট দিয়ে আমাদেরকে দেওয়া, কিন্তু দেয়নি। পরবর্তীতে দেখলাম সিপিআইও দাঁড়ায়নি, ওটা সিপিআইএম দিয়ে দিয়েছিল, নিরাপদ সর্দারবাবু দাঁড়িয়েছিলেন, ফলে জোট হয়নি। তারা সিপিআইএম আর কংগ্রেস একসাথে, লেফট ফ্রন্ট আর কংগ্রেস একসাথে লড়াই করেছিলাম, আমরা আমাদের মতো লড়াই করেছিলাম। 2026 সালে আমরা চাইবো একসাথে লড়াই হোক, তবে কেউ যদি মনে করে যে আমরাই কন্ট্রোল করব, আমরাই বলবো তুমি 2টো নাও, 3টে নাও, 5টা নাও, 7টা নাও, এটা মানবো না। ঠিক আমরা যেমন অন্যদেরকে বলবো না যে তোমাকে এই 3টে নিয়েই থাকতে হবে, এটাও যেমন আমরা করবো না, অন্যজনেরাও যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বিজেপি তৃণমূলকে হারাতে হবে, এই হারানোর সুযোগটা নিয়ে যদি মনে করেন আমি সর্বা হয়ে থাকবো, সেটা হবে না। 2026-এ আপনারা এখনও পর্যন্ত কিছুটা তো পড়ালেখা শুরু করেছেন, নিশ্চয়ই গোছানো শুরু করেছেন। 2026-এ আপনারা কতটা জায়গায় দাঁড়াবার জন্য চিন্তাভাবনা করছেন? কতগুলো সিট, 294টা সিট আছে, কতগুলো সিটে দাঁড়াবার কথা চিন্তাভাবনা করছেন? এক। আর দ্বিতীয় হচ্ছে যে এই বিষয়ে কি লেফট ফ্রন্ট বা অন্যান্য যারা তৃণমূল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো আছেন তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে? বেশ কিছু রাজনৈতিক দলের সাথে অবিজেপি ও তৃণমূল যারা আছেন তাদের সাথে প্রাইমারি স্টেজে আমরা কথা অলরেডি শুরু করে দিয়েছি। 1 নম্বর, লাস্ট আপনার কোশ্চেন, তার আগের কোশ্চেনটা হচ্ছে কত জায়গায় কন্টেস্ট করবেন। দেখুন, ওটা আমাদের পার্টির পলিসি, আমরা এখন আলোচনা চলছে। আমাদের প্রায় এখন পর্যন্ত যে সিট সংখ্যা আমরা দেখেছি
50-এর অধিক আরও বেশি সিটে আমরা সেগুলো আমাদের কাজ চলছে, সাংগঠনিক কাজ চলছে। প্রায় 80 থেকে 85টা জায়গায় আমাদের সাংগঠনিক কাজ চলছে। কিন্তু 80-85 জায়গায় সাংগঠনিক কাজ চলছে বলে যে 80-85 জায়গাতেই প্রার্থী দেবো এই ধরনের ব্যাপার নেই, বা বাকি যেখানে আমাদের সমর্থক আছে হয়তো সংগঠন নেই সেখানেও দেবো না এই ধরনের ব্যাপার নয়। এটা ডিসাইড হবে পার্টির আলোচনার ভিত্তিতে। এখন ওটা কোনো আলোচনা হয়নি, কেন যদি আমাদের বৃহত্তর স্বার্থের জন্য জোট করতে হয় সেক্ষেত্রে হয়তো আর 100 জায়গায় সিট তো নয়, তখন আমাদেরকে অনেকটাই নিচে নেমে আসতে হবে, ভাবনা চিন্তার ব্যাপার থাকে। তো সুতরাং এগুলো এখন বলবো না আমরা। আমি শেষ করব, তার আগে আরেকটা জিনিস জিজ্ঞেস করে নিই। এই যে 4 বছর কেটে গেল, এই 4 বছরে আপনার কাছে অনেকবার ক্যাবিনেট মিনিস্ট্রি র্যাঙ্কের অফার এসেছিল, আপনি নিজে আমাকে বলেছেন বেশ কয়েকবার। আপনি তৃণমূলে যাননি, আপনি 2026-ও এখনও পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলছেন তৃণমূল কংগ্রেসে যাবেন না। আমি দুটো উদাহরণ দেব। সেটা হচ্ছে একটি উপনির্বাচনের সঙ্গে সঙ্গে যিনি জিতলেন কংগ্রেসের পক্ষে, তিনি বললেন তৃণমূল আমাকে কিনবে না, আমি তৃণমূলকে কিনে নেব। কয়েক মাস পরে দেখলাম তিনি তৃণমূলে যোগ দিলেন। আরেকজন, বর্তমানে তিনি রাজ্যের মন্ত্রী, তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে আমার বাবা একটা, দল একটা। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের এমএলএ, আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যাবেন না, এটা কতটা জোর দিয়ে বলবেন? না, একটা কথা, শুধু একটু কথাই বলে দেবো। আমাকে ভাঙড়ের মানুষ স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছে। সারা রাজ্যের মানুষ ভরসা করে, অল্প গুটি কয়েক মানুষ হলেও আমার পাশে আছে, ভরসা করছে আস্তে আস্তে। আমি তাদের ভরসাকে, আর বিশেষ করে ভাঙড়ের 1,09,000-এর অধিক মানুষের বিশ্বাসকে আমি নষ্ট করতে পারবো না। আমি মিনিস্ট্রি, টাকা পয়সা, দৌলত, ইজ্জত সব একদিকে চলে যাক, ভাঙড়ের মানুষের সম্মানকে আমি কোনোদিন প্রত্যাখ্যান করতে পারবো না, তাদের সম্মানকে আমি অসম্মান করতে পারবো না। যে সম্মান আমার প্রতি দিয়েছে, ভরসা রেখেছে, আমি নষ্ট করতে পারবো না। এটা এখন বলছি। 2026-এ যখন নোটিফিকেশন হবে ইলেকশানে, তখন তো আমার পিরিয়ড শেষ হয়ে যাবে। আমি তখনও আপনাকে অনুরোধ করবো আমার একবার ইন্টারভিউ নেবেন, যে অত তারিখে আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার বাড়িতে গিয়ে ইন্টারভিউ করেছিলাম, আপনি বলেছিলেন যে আমি ভাঙড়ের মানুষের সাথে বেইমানি করতে পারবো না। হ্যাঁ, আপনি ভাঙড়ের মানুষের সাথে বেইমানি করেননি। আশা করছি এই ইন্টারভিউটা আপনি আমার নেবেন, আর এই উত্তরটা আপনার মুখ থেকে তখন আমি শুনবো। আমি গরু ছাগলের মতো যেভাবে বাজার ঘাটে গরু ছাগল বিক্রি হয় না, সেইভাবে যেভাবে জনপ্রতিনিধিরা বিক্রি হচ্ছে, ওই গরু ছাগলের বিক্রির মতো আমি আমার নাম লিখাবো না। এটা আমি জোর গলায় বলে রাখছি। নওশাদ সিদ্দিকী তিনি যেভাবে বললেন যে 2026-এর জন্য তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন, এবং তিনি বেশ বলিষ্ঠভাবেই বললেন যে কোনোভাবেই তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন না, বরং আইএসএফকে তারা সিঙ্গেল ডিজিট থেকে ডাবল ডিজিটে নিয়ে যাবেন। এখন অবশ্যই সেটা কতদূর ফলপ্রসূ হবে তার জন্য আমাদের তো কিছুটা অপেক্ষা করতে হবে। কিন্তু হ্যাঁ, একটা বিষয় অবশ্যই বলবো যে নওশাদ সিদ্দিকী 2021-এ বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর বিধানসভায় যেভাবে কথা বলতেন, যেভাবে বক্তব্য রাখতেন, এখনও পর্যন্ত অন্তত সেভাবেই বক্তব্য রাখছেন। সেখান থেকে ডিভিয়েট খুব একটা বেশি করেননি। মাঝে মাঝে হয়তো তিনি তার যে পোস্টগুলো করেন সেখানে তাকে মনে হতে পারে যে তিনি কখনো তৃণমূলের পক্ষে কথা বলছেন বা কখনো বিজেপির পক্ষে কথা বলছেন, কিন্তু তার বক্তব্য পরিষ্কার যে তিনি তার যে দল, সেই দলের যে বক্তব্য, সেই বক্তব্যটাকে সামনে তুলে ধরছেন। ফুরফুরা শরীফ থেকে ক্যামেরায় প্রসেনজিৎ শাহর সঙ্গে সঞ্জু সুর, আর প্লাস নিউজ।